হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এর 1.E ইউনিট, যেটা প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন বা লোকোমোশন, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে আমরা গমন করব আজকে। দেখো বলছে কি, গমন কি সাধারণত কোনো প্রাণী সংবেদনশীলতা অনুভূত হয় যখন নিম্নলিখিত ঘটনাগুলো ঘটতে দেখা যায়। অর্থাৎ বলছে কোন একটা প্রাণী সে ইমোশন হয়ে যায়, সংবেদন হয়ে যায় কখন? যখন প্রাণীর খাদ্যের জন্য শিকার করে। অর্থাৎ প্রাণী যখন খাদ্যের জন্য, বেঁচে থাকার জন্য খাবার দরকার, এবং সে খাদ্যের জন্য যখন শিকার করে তখন কি হয়? তখন তারা আবেগপ্রবণ হয়ে যায়। শিকার নিজের আত্মরক্ষার জন্য স্থান ত্যাগ করে পলায়ন করে। আবার শিকার যখন কি করে, এবার একজন মানুষ শিকার করছে, এবং যার শিকার করছে সে করছে ভয় স্থান ত্যাগ করে পলায়ন করছে। 3 নম্বর, প্রাণীরা বংশবিস্তারের উদ্দেশ্যে পরস্পরের কাছে আসে। প্রাণীরা কখন? যখন বংশবিস্তারের উদ্দেশ্যে, মানে একটা হচ্ছে তোমার খাদ্য, দ্বিতীয় হচ্ছে বংশবিস্তার। মেরুদণ্ডী প্রাণীদের ছায়া প্রদান বলতে বোঝায় পেশি, অস্থি এবং অস্থিসন্ধির মধ্যে সমন্বয় ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। আমাদের শরীরে সমস্ত পেশিগুলো রয়েছে এবং যে হাড় বা অস্থি রয়েছে, এবং অস্থির মধ্যবর্তী অংশে যে জয়েন্টগুলো রয়েছে, তার একটা সমন্বয় ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। কখন যাচ্ছে? যখন খাদ্য খোঁজার জন্য যাচ্ছে। তারপর যখন বংশবিস্তারের উদ্দেশ্যে যাচ্ছে, তখন সেখানে আমাদের মুভমেন্ট ঘটছে, গমন ঘটছে। এক স্থান থেকে অন্য স্থানে কোনো জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হলো জীবের গমন। জীবের গমন কি? এখানে বলছে এক স্থান থেকে অন্য স্থানে, এক জায়গা থেকে অন্য জায়গায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন। সামগ্রিক মানে সম্পূর্ণ স্থান পরিবর্তনকে আমরা বলছি গমন। তো সংজ্ঞা কি বলছে দেখো, যে প্রক্রিয়ায় জীব উদ্দীপনার প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের দ্বারা সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে আমরা গমন বলি। অর্থাৎ পরিবেশ থেকে কোন একটা উদ্দীপনা আসবে, সে খাদ্য হোক, বাসস্থান হোক, কোনো শিকার করা হোক, কারোর সঙ্গে কথা বলা হোক, কোনো একটা উদ্দীপনা আসবে, এবং সেই উদ্দীপনার উপস্থিতিতে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে, এবং সঞ্চালনের মাধ্যমে যখন স্থান পরিবর্তন করবে তখন সেটাকে আমরা বলি কি? গমন। এবার গমনের চালিকা শক্তি কি? কেন আমরা গমন করছি? তার পিছনে কি কারণ রয়েছে, রিজন রয়েছে? প্রাণীদের গমনের প্রধান চালিকা শক্তি হলো খাদ্য অন্বেষণ। অর্থাৎ মানুষকে বেঁচে থাকতে গেলে খাদ্য সংগ্রহ করতে হবে, সেই খাদ্য সংগ্রহ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হয়। খাদক প্রাণী থেকে আত্মরক্ষা, অর্থাৎ ধর না কোনো একটা সিংহ কোনো একটা বাঘকে খাবে, তো এবার সিংহ একটা হরিণকে খাবে। তো এবার হরিণ হচ্ছে খাদ্য, আর সিংহ হচ্ছে খাদক। সেই খাদক থেকে বাঁচার জন্য কি করবে? তারা স্থান ত্যাগ করবে আত্মরক্ষার জন্য। ছড়িয়ে পড়ে একটি প্রাণী অনুকূল অনেকগুলো শাবকের জন্ম দিলে শাবকগুলি বড় হয়ে খাদ্য আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তাহলে একটা প্রাণী যদি অনেকগুলো বাচ্চা হয়, তাহলে তারা বড় হয়ে কেউ স্থানে খাদ্য এবং বাসস্থানের জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তারপর হচ্ছে প্রজনন, আশ্রয় এবং বাসস্থান খোঁজা। তাহলে মানুষের 3টে জিনিস দরকার, একটা হচ্ছে খাদ্য, 2 নম্বর বাসস্থান, আর 3 নম্বর বংশ বিস্তার। এই 3টে কাজের জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে গমন করে। যেমন আশ্রয় বাসস্থান খোঁজা হলো, এবার প্রজনন করা, অর্থাৎ প্রজনন বংশবৃদ্ধির উদ্দেশ্য প্রাণীদের গমনের প্রয়োজন হয়। উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা, পুরুষ এবং স্ত্রী প্রাণীদের যৌন মিলনের জন্য পরস্পরের কাছে আসার জন্য গমনের প্রয়োজন হয়। অর্থাৎ প্রজনন করতে গেলে কি? সঙ্গিনী দরকার। তার জন্য কি হচ্ছে? সঙ্গিনী খোঁজার জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে।
এরপর নতুন এবং অনুকূল পরিবেশের সন্ধান। তো যেখানে বাস করবে সেই পরিবেশের সাথে অনুকূল হয়। অনুকূল মানে যেখানে খাদ্যের অ্যাভেলেবেল থাকবে, যেখানে তোমার পরিবেশ অনুকূল হবে, সেসব জায়গাগুলোকে খুঁজে সেখানে বসবাস করার জন্য তোমার কিসের দরকার? গমনের দরকার। তাহলে কি কারণ হলো? এক হচ্ছে খাদ্য অন্বেষণ, খাবার সংগ্রহ করা, খাদক প্রাণী থেকে আত্মরক্ষা করা, আশ্রয় ও বাসস্থান খোঁজা, এবং একটা মায়ের অনেকগুলো বাচ্চা হলে সে বাচ্চাগুলো বড় হয়ে খাদ্য আশ্রয়ের জন্য ছড়িয়ে পড়বে। প্রজনন করা, নতুন অনুকূল পরিবেশ সন্ধান করা। এবার দেখো বিভিন্ন প্রাণীদের গমন। এখানে আমরা বিভিন্ন প্রাণীদের গমন সম্পর্কে জানতে পারবো। বলছে বিভিন্ন প্রাণী পরিবেশে বসবাস করে, বিভিন্ন পরিবেশে বসবাস করে, তাই তাদের গমন পদ্ধতি ভিন্ন প্রকৃতির হয়। তো আর পৃথিবীতে প্রাণীদের মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং তারা ভিন্ন পরিবেশে বসবাস করে, সুতরাং তাদের গমনের প্রকৃতি আলাদা হবে। যেমন ধরো মাছ জলে বসবাস করে, তো মাছের গমন হচ্ছে সাঁতারের দ্বারা। মানুষ স্থলে বসবাস করে, তো মানুষের গমনের প্রকৃতি হচ্ছে কি হাঁটাচলা করা। আবার পাখি তোমার কি করে? স্থলে বসবাস করলে তারা উড়ার মাধ্যমে তারা এক স্থান থেকে অন্য স্থান ত্যাগ করা। নিচে পাঠ্যক্রমভুক্ত প্রাণীগুলির গমনাঙ্গ এবং গমন কৌশল সম্পর্কে দেওয়া হলো। মানে যে সমস্ত প্রাণীগুলো গমন পাঠ্যক্রমে রয়েছে সেগুলো দেওয়া হলো। প্রথমে দেখো সিউডোপোডিয়া। সিউডো মানে হচ্ছে ছদ্ম, অ্যান্ড পোডিয়া কথা অর্থ হচ্ছে পদ। অর্থাৎ ছদ্ম পদ বলতে বোঝাচ্ছে যে পদটা, যে পাটা অস্থায়ী, স্থায়ী না। অ্যামিবার গমন হয় কিভাবে? দেখো, সিউডোপোডিয়ার মাধ্যমে চলন প্রধানত এককোষী আদ্য প্রাণী অ্যামিবার দেখতে পাওয়া যায়। তো সিউডোপোডিয়া বা ছদ্ম পায়ের মাধ্যমে গমনটা দেখতে পাওয়া যায় কার মধ্যে? অ্যামিবার মধ্যে। অ্যামিবা যেদিকে গমন করতে ইচ্ছে করে সেদিকে দেহ মধ্যস্থ একটোপ্লাজম প্রলম্বিত হয়ে দেহের উপরিধির দিকে একটা অস্থায়ী পদ বা ক্ষণপদ সৃষ্টি করে। ধরে নাও একটোপ্লাজম কাকে বলে? এই যে কোষ পর্দা রয়েছে, এই কোষ পর্দার প্রান্তের দিকে যে প্রোটোপ্লাজমটা থাকবে তাকে বলা হচ্ছে একটোপ্লাজম, আর ভিতরের দিকে যে প্রোটোপ্লাজমটা থাকবে তাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। ওকে, যে প্রোটোপ্লাজম বলা সাইটোপ্লাজম, যে সাইটোপ্লাজম পরিধির দিকে থাকবে এটা পরিধির দিকে সাইটোপ্লাজম পরিধি, আর তাকে একটোপ্লাজম বলা হয়। আর এটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকবে তাকে বলা হয় এন্ডোপ্লাজম। এবার কি হচ্ছে, অ্যামিবা যখন গমন করবে তখন এই পরিধির দিকের যেদিকে গমন করতে ইচ্ছা প্রকাশ করবে সে, এই পরিধির দিকে যে একটোপ্লাজম রয়েছে সেটা একটা সাইডে তোমার বৃদ্ধি করে দেবে, অর্থাৎ বাড়িয়ে দিবে। তারপরে কি হবে, এরকম একটা অস্থায়ী ঘনপথ তৈরি হবে। দেখো এই যে পুরো সাইটোপ্লাজমটা এর থেকে নিয়ে এসে যখন এর মধ্যে ঢুকিয়ে দিল তখন সেটার গমনটা এদিকে হতে শুরু করলো, তৈরি করে। এবং ঘনপথটি বর্ধিত হওয়ার পর এর আঠালো অগ্রভাগটি কোনো শক্ত বস্তুর সঙ্গে আটকে নেয়। এরপর এই যে ঘনপথ, এটা কোনো একটা বস্তুর সঙ্গে আটকে নিল, শক্ত বস্তুর সঙ্গে আটকে নিল। এরপর দেহস্থ এন্ডোপ্লাজমকে ঘনপথের মধ্যে প্রবাহিত করে পশ্চাৎ অংশটি গুটিয়ে নেয়, ফলে অ্যামিবার গতিপথের দিকে কিছুটা এগিয়ে যায়। তাহলে কি হলো, একটা অ্যামিবার কি রয়েছে, বাইরের দিকে যে সাইটোপ্লাজম তাকে আমরা একটোপ্লাজম বলি, ভিতরের দিকের যে সাইটোপ্লাজম তাকে এন্ডোপ্লাজম বলি। প্রথমে কি করে, যেদিকে অ্যামিবা গমন করতে চাইবে সেদিকে তার একটোপ্লাজমটাকে সেদিকে ট্রান্সফার করবে, যার ফলে একটা ঘনপথ তৈরি হবে। ঘন মানে কি, অস্থায়ী একটা পা তৈরি হবে। এবার সে ঘনপথটা কি করবে, কোনো একটা জিনিসের সঙ্গে আটকে দিবে। এরপর এন্ডোপ্লাজমটা কি করে, ভিতরে এন্ডোপ্লাজমটা সেই সামনের দিকে এগিয়ে আসবে, যার ফলে কি অ্যামিবা এইটুকু জায়গা, দেখুন অ্যামিবা এইটুকু জায়গা এগিয়ে আসলো। একই পদ্ধতিতে বারবার ঘনপথ প্রলম্বিত করে অ্যামিবা ধীর গতিতে স্থান পরিবর্তন করে, অর্থাৎ আস্তে আস্তে বারবার একই প্রসেস অবলম্বন করে তারা স্থান পরিবর্তন করে। অ্যামিবার এই গমনকে অ্যামিবয়েড গমন বা অ্যামিবয়েড মুভমেন্ট বলা হয়। মানুষের শ্বেতকণিকায় স্পঞ্জের অ্যামিবোসাইট কোষে এরকম চলন দেখতে পাওয়া যায়। তো মানুষের দেহের ক্ষেত্রে কি, শ্বেতকণিকা অর্থাৎ WBC-তে, হোয়াইট ব্লাড সেলে এবং স্পঞ্জের অ্যামিবোসাইট কোষে এরকম ধরনের চলন দেখতে পাওয়া যায়। তাহলে হয়ে গেল কি, অ্যামিবাতে কি করলো, প্রথমে একটোপ্লাজমটা যেদিকে যাওয়ার ইচ্ছা হলো সে পাশে তোমার বর্ধিত করলো, যার ফলে একটা পথ তৈরি হলো।
এরপরে এন্ডোপ্লাজমটা বর্ধিত করার ফলে সে সামনের দিকে এগিয়ে আসলো সিউডোপোডিয়ার মাধ্যমে। দ্বিতীয় নম্বর বলছে সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের গমন। তাহলে প্যারামেসিয়াম কি? এই একটা প্রাণী প্যারামেসিয়াম কি রয়েছে? সিলিয়ারি মুভমেন্ট হয়, অর্থাৎ এর চারিদিকে কি রয়েছে? সিলিয়া রয়েছে এরকম ভাবে। সিলিয়া তো হচ্ছে প্যারামেসিয়াম এর বহির আবরণে অবস্থিত সিলিয়ার আন্দোলনের সাহায্যে গমন করে। এগুলো প্যারামেসিয়াম কি বা আমি বলবো এগুলো প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। সিলিয়ারি গমন বলেন। প্যারামেসিয়ামের সারাদেহ সিলিয়ার অনদৈর্ঘ্য সারিতে সজ্জিত থাকে। তার অনদৈর্ঘ্য সারিতে কি হচ্ছে? সারাদেহ সজ্জিত আছেন। দেহাকৃতি সাঁতার কাটার উপযোগী বলে অগ্র এবং পশ্চাৎ উভয়ের দিকে যেতে পারে, অর্থাৎ এই যে সিলিয়াগুলো সিলিয়ার মুভমেন্টের মাধ্যমে আগে যেতে পারে, আবার পিছনের দিকে যেতে পারে ওরা। অর্থাৎ একটা সিলিয়ার যেরকম হয় একবার ওকে এদিকেও ও ট্রান্সফার করতে পারে, আবার একটা এদিকেও ট্রান্সফার করতে পারে। বুঝতে পারলে? এরপর বলছে কি, দেহের সিলিয়াগুলো নৌকার দাঁড়ের মতো ঠেলে একযোগে অগ্রভাগ থেকে পশ্চাৎ ভাগে জল ঠেলে দেহটা সামনে দিয়ে দেয়। অর্থাৎ এটা একবার এই সাইডে যখন মুভমেন্ট করবে তখন ও এদিকে বৃদ্ধি পাবে, আবার যখন এদিকে সিলিয়াটা এদিকে মুভমেন্ট করবে সে ওই দিকে বৃদ্ধি পাবে। পর মুহূর্তে আবার সিলিয়াগুলোকে টেনে সামনের দিকে নিয়ে যায় এবং পুনরায় একইভাবে দাঁড়ের মতো ব্যবহার করে। প্রয়োজনে সিলিয়াগুলো বিপরীতমুখে সঞ্চালন করে পিছাতে পারে বা একদিকে সঞ্চালনের অপরদিকে তুলনায় কম বেশি করে গতিপথ পরিবর্তন করে। আর সিলিয়াগুলো কি এই যে সিলিয়াগুলো এই দেখাচ্ছে এখানে ফ্লাজেলা যেমন মুভমেন্ট করছে, একবার এদিকে করছে একবার এদিকে করছে, তো এই মুভমেন্টের মাধ্যমে সিলিয়ার মধ্যেও দেখা যায়, যার ফলে সে মুভমেন্ট করতে পারে। তারপর দেখা বলছে ফ্লাজেল্লার সাহায্যে গমন। তাহলে ইউগ্লিন একটা এক্সাম্পল, এটা একটা হচ্ছে প্রোটিস্টার উদাহরণ। প্রোটিস্টা তার ফ্লাজেল্লা দেখো এখন এটা হচ্ছে ফ্লাজেল্লা। এই ফ্লাজেল্লার সাথে মুভমেন্ট করবে, অর্থাৎ একবার ফ্লাজেল্লা এদিকে সক্রিয় ঘাত দিবে, একটা প্রত্যাবর্তন ঘাত দিবে বলে সামনের দিকে এগিয়ে যাবে। ইউগ্লিনা নামক এককোষী প্রাণীদের ফ্লাজেল্লা থাকে। ফ্লাজেল্লা ছন্দবদ্ধ আন্দোলনের সাহায্যে এই সকল প্রাণীরা জলে স্থানান্তরে গমন করে। ফ্লাজেল্লার সাহায্যে গমনকে ফ্লাজেল্লার মুভমেন্ট বলা হয়। তাহলে ফ্লাজেল্লা কি করছে? একবার এই সাইডে মুভ করছে, একবার ওই সাইডে মুভ করছে। এবার এই ছন্দবদ্ধতার মাধ্যমে একবার এদিকে একবার ওদিকে মুভমেন্ট করার মাধ্যমে সেটা ইউগ্লিনা গমন করছে। ইউগ্লিনা ফ্লাজেল্লাকে নৌকার দাঁড়ের মতো চালনা করে সামনের দিকে নিয়ে যায়। একইভাবে এখানে ব্যবহার করে নৌকার দাঁড়ের মতো ব্যবহার করে সামনের দিকে নিয়ে যায়। ফ্লাজেল্লামের প্রতিবার চালনা করার সময় দেহের পেছন দিকে তীর্যকভাবে আসিয়া পড়ে এবং প্রতিবার ফ্লাজেল্লামের গোড়া থেকে অপ্রান্তভাগ পর্যন্ত স্পন্দনের ঢেউ পরিবর্তিত হয়। ফলে যে সর্পিলাকার চক্রাকার গতি সূচিত হয় তার জন্য সামগ্রিক দেহটি সামনের দিকে অগ্রসর হয়। তাহলে একবার এই পাশে নিয়ে আসলো, একবার আবার ওই পাশে নিয়ে আসলো। তার ফলে কি হচ্ছে? তার ফলে তার গতিপথ সেটা ইউগ্লিনাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার চলে এসো মাছের সন্তরণ, অর্থাৎ জলের মধ্যে মাছ যেভাবে সাঁতার কাটে। মাছ অস্টিকথিস কটার মাছ হচ্ছে বনি স্ট্রাকচার, অর্থাৎ হাড়যুক্ত মুখ্য জলজ প্রাণী। মাছ জলের সন্তরণ পদ্ধতি গমন করে। মাছ জলের সন্তরণ মানে সাঁতার কেটে। জলে সাঁতার কাটার সুবিধার জন্য দেহ মাকু আকৃতি বিশিষ্ট হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কি? জলে সাঁতার কাটার জন্য ওদের দেহটা কিরকম হয়? এটা মাকু আকৃতি। মাকু মানে হচ্ছে যে আগের দিনে জাল বোনার জন্য যে সমস্ত মাকুগুলো ব্যবহার করতে হতো সেগুলো বলছে মাকু আকৃতি বিশিষ্ট। মাছের প্রধান গমনাঙ্গ কি? পাখনা। মেরুদণ্ড সংলগ্ন মায়োটোম পেশি থাকে। তাহলে এদের কি গমনের জন্য কি থাকলো? এক হচ্ছে মাকু আকৃতি বিশিষ্ট হয় দেহটা। দ্বিতীয় হচ্ছে কি এদের গমনের পাখনা থাকবো, এখানে 6 জোড়া 6 পেয়ার পাখনা থাকবে, 6 জোড়া পাখনা থাকবে। আর কি থাকবে? মায়োটোম পেশি থাকবে, মায়োটোম পেশি ভি আকৃতির, ভি শেপ। এই 3টে জিনিসের মাধ্যমে ওরা গমন করে থাকে। এবার হচ্ছে নেক্সট পেজে চলো। গমনে পাখনার ভূমিকা। পাখনা কি করে গমনে? তাহলে দেখো এখানে কি রয়েছে? একটা পৃষ্ঠ পাখনা রয়েছে, একটা পুচ্ছ পাখনা রয়েছে, দুখানা বক্ষ পাখনা রয়েছে,
দুখানা শ্রেণী পাখনা রয়েছে, দুখানা, আর একখানা হচ্ছে পায়ু পাখনা রয়েছে। তাহলে এখানে টোটাল 6খানা পাখনা রয়েছে। তাহলে এখানে দেখো গমনে মাছের 7টি পাখনা রয়েছে টোটাল। পাখনা রয়েছে, পাখনাগুলো রশ্মি বিশিষ্ট হয়, অর্থাৎ যদি পাখনাগুলো দেখো, এটা যদি পাখনা হয়, পাখনাগুলোর মধ্যে দেখবে এরকম ভাবে থাকে, এরকম ভাবে থাকে, রশ্মি বিশিষ্ট বলা হচ্ছে। রশ্মি বিশিষ্ট হওয়ার ফলে জলের চাপে ছিঁড়ে যায় না। হলো, প্রতিটি পাখনার গোড়ায় মজবুত পেশি সংলগ্ন থাকে। প্রত্যেকটা পাখনার গোড়াগুলোতে কি থাকে? মজবুত পেশি থাকে। পেশিগুলোর সংকোচন প্রসারণ ঘটিয়ে মাছ পাখনাগুলিকে সঞ্চালন, অর্থাৎ মাছের গোড়ায় যে পেশি থাকে সেই পাশগুলো সংকোচন, এই পেশিগুলো সংকোচন প্রসারণ হওয়ার ফলেই মাছটার মুভমেন্ট ঘটছে। নিচে বিভিন্ন পাখনাগুলোর অবস্থান এবং গমনের ভূমিকা। প্রথম হচ্ছে বক্ষ পাখনা। তাহলে এই যে বক্ষ পাখনা, প্রথমে কানকোর ঠিক নিচে দুই পাশে দুটো যে পাখনা থাকে তাকে বলা হচ্ছে বক্ষ পাখনা, বক্ষদেশ অবস্থান। গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। তার বক্ষ পাখনার কাজকে মাছকে জলে উঠানামা করা আর স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। শ্রোণী পাখনা, বুঝতে পারছো? শ্রোণী মানে কি? যেখানে পায়ু আছে তার আগের দিকে যে দুটো পাখনা রয়েছে তাকে শ্রোণী পাখনা বলা হয়। বক্ষ পাখনা অর্থাৎ মাছকে জলে উঠানামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ মানে বুঝতে পারি পিঠের দিকে থাকবে যে পাখনা, এটা কি আর পৃষ্ঠদেশে অবস্থিত। গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাহলে বক্ষ পাখনা জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তার পায়ু পাখনা, পায়ু পাখনা রয়েছে একটি, যেখানে সাধারণত কি অঙ্ক দেশে, অর্থাৎ পায়ু, দেখো পায়ু পাখনা মানে কি? যে পায়ু রয়েছে, পায়ু পরের দিকে যে পাখনা রয়েছে পায়ু পাখনা বলা হয়। গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে, গমনের কোনো বিশেষ ভূমিকা নেই। পুচ্ছ পাখনা হচ্ছে কি? একটি, লেজের শেষ ভাগে অবস্থিত, গমনের সময় দিক পরিবর্তন, অর্থাৎ নৌকার দাঁড় যেমন হয় সেরকম কাজ করছে কি এই পুচ্ছ পাখনা, দিক পরিবর্তনে সাহায্য করে। এবার মাছ যখন দেখবে মাছের মধ্যে কি রয়েছে? এক ধরনের পেশি রয়েছে, মায়োটোম পেশি, যেটা এই দেখো এভাবে তোমার ভি আকৃতির মায়োটোম পেশি সজ্জিত। এই পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে মাছ নিজের বডিটাকে মুভমেন্ট করাতে পারে। মাছের নমনীয় মেরুদণ্ডের দুপাশের লেজের শেষ পর্যন্ত অক্ষ বরাবর অসংখ্য ভি আকৃতির মায়োটোম পেশি বিস্তৃত থাকে। এই মায়োটোম পেশিগুলোকে তরঙ্গায়িত সংকোচন মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে মেরুদণ্ডের দুপাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। তাহলে মাছের দুপাশে ভি আকৃতির মায়োটোম পেশি থাকে। এই মায়োটোম পেশির সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি হয়? তোমার মাছ সামনের দিকে বা অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার পর মেরুদণ্ড সামনের দিকে এগিয়ে যায়। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদণ্ড সেদিকে বেঁকে যায়। পেশি যেদিকে, ধরো এদিকে সংকুচিত হলে কি মেরুদণ্ড এদিকে বেঁকে গেল, কিন্তু ওদিকে সংকুচিত হলে মেরুদণ্ড ওদিকে বেঁকে গেল। ওই সময় বিপরীত দিকের পেশি প্রসারিত থাকে। মায়োটোম পেশিগুলো পর্যায়ক্রমে সংকোচন প্রসারণের জন্য মেরুদণ্ডীয় পর্যায়ক্রমে দুপাশে আন্দোলিত হতে থাকে, ফলে মাছ সামনের দিকে অগ্রসর হয়। তাহলে বলছে মায়োটোম পেশিগুলোর পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের জন্য মেরুদণ্ডীয় পর্যায়ক্রমে দুপাশে আন্দোলন, অর্থাৎ দুপাশে এভাবে মেরুদণ্ড আন্দোলিত হতে থাকে। এই যে মুভমেন্টটা একবার এদিকে দেখো, একবার এদিকে আসছে তো একবার ওদিকে নিয়ে আসছে মাথাটা। কিভাবে? এই মায়োটোম পেশিগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে। মাছের গমন কৌশল, মাছ মুখ্যত পাখনা ও মায়োটোম পেশির সঞ্চালন ঘটিয়ে সাঁতার কাটে। মেরুদণ্ডের অস্থি সংলগ্ন মায়োটোম পেশির সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে মেরুদণ্ডকে সমগ্র দেহকে দুপাশে আন্দোলিত করে। এই আন্দোলনের সম্মুখ ভাগ থেকে পশ্চাৎ দিকে প্রবাহিত হওয়ার সময় মাছ ক্রমশ সামনের দিকে এগিয়ে থাকে। তাহলে মাছ নিজের এই যে মাছ নিজের দেহ পাখনা যে রয়েছে সেই পাখনাগুলোকে মুভমেন্ট করায় কার সাহায্যে? মুভমেন্ট করায় কিন্তু দেহে উপস্থিত মায়োটোম পেশির সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। এবং যখনই মুভমেন্ট করাচ্ছে তখন মাছটা কি হচ্ছে? সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা
পাখনার মিলিত প্রয়াসে মাছ জলের নিচে এবং উপরে ওঠানামা করতে পারে। তাহলে বক্ষ পাখনা এবং এই শ্রোণী পাখনার মাধ্যমে মাছ জলের নিচে নিচে এবং উপরে ওঠানামা করতে পারে এবং ভেসে থাকতে পারে। আবার জলের যে কোনো তলে স্থিরভাবে ভেসে থাকতে পারে। তাহলে শ্রোণী পাখনা এবং বক্ষ পাখনার মাধ্যমে মাছ জলে স্থির থাকতে পারে বা মাছ জলে ওঠানামা করতে পারে। পুচ্ছ পাখনার সাহায্যে মানুষ গমনের দিক পরিবর্তন করে। এই পুচ্ছ পাখনার মাধ্যমে কি হচ্ছে, গমনের দিক পরিবর্তন করে। লেজ এবং পুচ্ছ পাখনাকে লেজ ও পুচ্ছ পাখনাকে ডান দিকে বাঁককে মাছ বাম দিকে যে ঘুরে, আবার বাঁ দিকে বাঁককে ডান দিকে করতে পারে। অর্থাৎ যখন এইদিকে লেজটা যখন এদিকে জলের দিকে মুভ করছে তখন মাছের মাথাটা এদিকে চলে আসছে, দেখো। আর যখন এদিকে আসে তখন মাছের মাথাটা ওই দিকে চলে যাচ্ছে, বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ লেজ সন্তরণকালে নৌকার হালের মতো কাজ করে। আর মাছের পটকা জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে। মাছের পটকার মধ্যে যখন তোমার বায়ু প্রবেশ করে তখন মাছের শরীরটা হালকা হয়ে যায়, মাছ জলের উপরের দিকে চলে আসে। আর যখন মাছের পটকা থেকে বায়ু বেরিয়ে যায় তখন মাছের শরীরটা ভারী হয়, বলে কি হচ্ছে, মাছটা নিচের দিকে নেমে যায়। এরপর হচ্ছে পাখির উড্ডয়ন। পাখি কিভাবে উড়ে, দেখো। বলছেন অ্যাভিস মানে পক্ষী শ্রেণী। উক্ত মেরুদণ্ডী প্রাণীদের প্রকৃত উড্ডয়ন ট্রু ফ্লাইট দেখা যায় বলে এদের মুখ্য খেচর প্রাণী বলা হয়। এদের আসল উড্ডয়ন দেখতে পাওয়া যায় বলে এরাকে বলা আমরা খেচর প্রাণী বলি। গমনে ডানা পালক উড্ডয়ন পেশির ভূমিকা। তাহলে ডানা দেখো, পাখিদের অগ্রপদ ডানায় রূপান্তর। আমাদের যেমন হাত রয়েছে, তো আগের পদটা ডানায় রূপান্তরিত হয়েছে। ডানাগুলি পর্যায়ক্রমে উপর ও নিচে আন্দোলিত করে পাখিকে উঠতে সাহায্য করে। প্রতিটি ডানা সামনের দিকে প্রশস্ত, পিছনের দিকে সংকীর্ণ হয়। দেখো, সামনের দিকটা হচ্ছে কি প্রশস্ত, পিছনের ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। এর ফলে উপরের থেকে নিচে বাতাসের চাপ ডানায় বেশি পড়ে, ডানাটি সহজে বাতাসে ভেসে থাকতে পারে। এই নিচের দিকটা অনেকটা প্রশস্ত হয়, কিন্তু প্রান্ত দিকটা সরু হয়, সংকুচিত হয়, যার ফলে এর বায়ুর চাপ বেশি থাকে বলে ডানাটি সহজে বাতাসে ভাসতে থাকে। পালক, পাখির সারা দেহ পালক দ্বারা আবৃত থাকে। দুটি ডানার অগ্রপ্রান্তে, অর্থাৎ এই যে রেমিজেস, এখানে 23খানা করে, প্রতিটি ডানায় 23টা করে রেমিজেস থাকে। এবং এই পাখির পালক যে রয়েছে, পুচ্ছ পালক, 12টা করে রেক্ট্রিশ্বাস রয়েছে। 23টি করে বড় পালক, যেগুলো ডানার তল বৃদ্ধি করে উড্ডয়নের সাহায্যে রেমিজেস বলা হয়। 12টি বড় পালক উড্ডয়নের সময় দিক পরিবর্তনে সাহায্য করে, এদের রেক্ট্রিশ্বাস। মাছের যেমন পুচ্ছ পেলে সেরকম পাখিদের লেজ রয়েছে। এই যে 12টার সাথে বড় পালক থাকে, যা নৌকার হালের মতো কাজ করে। এবার উড্ডয়নের পেশি কি কি পেশি কাজে লাগে। পাখির বক্ষে স্টার্নাম সংলগ্ন অঞ্চলে, পাখির বক্ষে স্টার্নাম, আমাদের বক্ষে কি মধ্যখানে কি রয়েছে, স্টার্নাম রয়েছে। পাখিদের ক্ষেত্রে মধ্যখানে কি রয়েছে, এই স্টার্নাম রয়েছে। সেই স্টার্নামের সঙ্গে ওদের যে ডানা, সেই ডানার সঙ্গে দুটো পেশি যুক্ত হয়, একটা পেক্টোরালিস মেজর, একটা পেক্টোরালিস মাইনর। পেশিগুলো যথাক্রম হচ্ছে পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর এবং কোরাকোব্রোকেলিস। কোরাকোব্রোকেলিস হচ্ছে যে এই পেশিটার সঙ্গে তোমার এরকম হবে, এই যে মানে এই পেক্টোরালিস মেজরের সঙ্গে, পেক্টোরালিস মেজরের উপরের দিকে যে হাড় রয়েছে, হাড়ের সঙ্গে তোমার আবার পেক্টোরালিস মাইনরের একটা থাকে, মানে এই হাড়টার সঙ্গে, এই বোনটার সঙ্গে পেক্টোরালিস মাইনরের একটা যোগাযোগ থাকে। এটাকে বলা হয় কোরাকোব্রোকেলিস। তারপর বলছে কি ব্রোকেলিস বলা হয়, পেক্টোরালিস মেজর সংকুচিত হয়ে পালক আবৃত ডানাকে উপর থেকে নিচের দিকে। তাহলে যখন পেক্টোরালিস মেজর যখন সংকুচিত, তখন ডানাটা উপর থেকে নিচের দিকে আসলো। আবার যখন পেক্টোরালিস মাইনর, এবার কি ডানা এই নিম্নখাতের ফলে পাখির সামনের দিকে, যখন এই নিম্নখাতের ফলে কি হচ্ছে, সামনের দিকে পাখি সামনের দিকে এগিয়ে যাবে। পরবর্তী পর্যায়ে পেক্টোরালিস মাইনর সংকুচিত হলে ঊর্ধ্বখাতের ফলে ডানা উপরের দিকে উঠে যায়। পেক্টোরালিস মাইনর যখন সংকুচিত হবে তখন ডানা কি হবে, নিচ থেকে উপরের দিকে যাবে, যার ফলে কি হচ্ছে, উপরে উঠে। এইভাবে
ঊর্ধ্বধার ফলে ডানা উপরের দিকে উঠে। এভাবে পেশির সংকোচন প্রসারণ ও পাখির ডানা দুটি অবিরাম প্রসারণ অবনমন উত্তোলনের সহায়তায় করে পর্যায়ক্রমে দাঁড়ের মতো কাজ করে পাখির সামনের দিকে এগোতে সাহায্য করে। তাহলে এখানে 3 ধরনের পেশি রয়েছে, একটা হচ্ছে পেক্টোরালিস মেজর, আরেকটা হচ্ছে পেক্টোরালিস মাইনর, আর একটা হচ্ছে তোমার কোরাকোব্রোকিয়ালিস। এই কোরাকোব্রোকিয়ালিস কি করে, এই হাড়ের সঙ্গে তোমার পেক্টোরালিস মেজর এবং মাইনরের সঙ্গ স্থাপন করে যাতে যেগুলো ছুটে না যায়। যখন এই পেক্টোরালিস মেজর সংকুচিত হয় তখন কি হয়, ডানাটা উপর থেকে নিচের দিকে ঝাপটায়, যার ফলে কি হয় যে ডানা সামনের দিকে এগিয়ে যায়। আবার যখন তোমার বাতাসের উপর চাপ রেখে উপরের দিকে উঠে যায়, আবার যখন উপরের দিকে তোমার পেক্টোরালিস মাইনর যখন সংকুচিত হয় তখন সেটা উপরের দিকে, ডানার নিচ থেকে উপরের দিকে উঠে। এই ঘাত নিচের দিকে নামা এবং উপরের দিকে উঠা এর মাধ্যমে কি করে, ডানা পাখিটি সামনের দিকে এগিয়ে যায়। এবং লেজ যে থাকে, যেখানে রেক্টিসেস 12টি পালক রয়েছে, তার সাথে তারা গতিপথের পরিবর্তন করে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন, প্রত্যেকটি জায়গাতে প্রশ্ন হয়, পেক্টোরালিস মেজরের কাজ কি, পেক্টোরালিস মাইনরের কাজ কি, রেমিজেস কি, রেক্টিসাস কি, এগুলোতে কোয়েশ্চেন হয়। তারপর হচ্ছে কি মানুষ, এবার চলে আসে মানুষের গমন। তাহলে কি, মানুষ দুটো পা এর সাহায্যে দ্বিপদ গমন করে। মানুষ হোমো সেপিয়েন্স দ্বিপদ গমনে দুটি পা এর সঙ্গে হাত, অস্থি সন্ধি, অস্থি সংলগ্ন পেশি সমানভাবে অংশগ্রহণ করে। অস্থি সংলগ্ন ঐচ্ছিক পেশির পর্যায়ক্রমিক সংকোচন, ফ্লেকশন মানে সংকোচন এবং প্রসারণ বা এক্সটেনশনের ফলে অস্থির নিকটবর্তী রূপান্তরণ হয়। অর্থাৎ আমাদের পায়ের যে হাড়গুলো রয়েছে, হাড়ের সঙ্গে যে সমস্ত অস্থি অর্থাৎ মাংসগুলো রয়েছে, তার মাধ্যমে কি হচ্ছে, তার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে ফ্লেক্সর এবং এক্সটেনশনের মাধ্যমে আমাদের গমন সম্পন্ন হয়। দেখো এবার কীভাবে হচ্ছে, দেখো স্থিরভাবে দাঁড়ানোর সময় মানুষের পা দুটি দেহের ভর বহন করে, কিন্তু হাঁটা চলার সময় এই ভর ভূমি সংলগ্ন পদ অর্থাৎ পায়ের পাতার উপর ন্যস্ত হয়। তো মানুষ যখন সোজা অবস্থায় দাঁড়িয়ে থাকে, তো মানুষের দেহের যে ভরটা সেটা পায়ের উপরে ন্যস্ত হয়, পায়ের পেশির উপরে ন্যস্ত হয়। কিন্তু মানুষ যখন চলাফেরা করে, হাঁটাচলা করে, তো মানুষের দেহের ভরটা মানুষের পায়ের পাতার উপর নির্ভর করে। হলো, হাঁটার সময় দেহের ঊর্ধ্বাংশের এবং অর্থাৎ দেহকাণ্ডের অগ্রগতি হয় এবং নিম্নাংশ অর্থাৎ পা দুটি ভূমির উপর অবস্থান করে। দেহের ঊর্ধ্বাংশের অগ্রগতিতে দেহের ভার কেন্দ্রের পরিবর্তন ঘটে। যখন আমরা হাঁটি, ধরুন আমি এভাবে একটা জিনিস, একটা জীব ধরনের দাঁড়িয়ে আছে, এটা একটা অ্যানিমাল দাঁড়িয়ে আছে, তখন ওর ভর কেন্দ্র কি সোজা। কিন্তু অ্যানিমালটা যখন মুভমেন্ট করছে এভাবে মুভমেন্ট করছে, তো এর ভর কেন্দ্র তার সোজা থাকছে না, সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক বলছে এখানে। ফলে দেহকাণ্ড সামনের দিকে পতনের সম্মুখীন হয়। এই পতন রোধ করার জন্য বাঁ পা সামনের দিকে অপ্রসারিত হয়। মানে কি হচ্ছে, দেখো যখন আমরা মুভমেন্ট করি অর্থাৎ যখন আমরা হাঁটাচলা করি, তখন কি হচ্ছে, প্রথমে আমাদের ইচ্ছা হয় যে কোনো একটা দরকারের জন্য পা উঠায়। এবার যখন পাটা উঠাবো তখন বাঁ পায়ের অগ্রগতির সময়, অর্থাৎ ধরুন বাঁ পাটা আমি উঠাচ্ছি, তো বাঁ পাটা প্রথমে উঠবে, উঠার পর সামনের দিকে যাবে, তারপর আবার নিচে বসবে। তো প্রথমে কি গোড়ালি উঠবে, প্রথমে হচ্ছে কি এটা ধরো, এটা যদি পা হয় তো প্রথমে গোড়ালিটা উঠলো, উঠার পর পাটা উপরের দিকে উঠলো, উঠার পর আবার সামনের দিকে গেল, সামনের দিকে আবার নিচে নামলো। এখানে যে পেশিগুলো যুক্ত রয়েছে, দেখো বাঁ পায়ের অগ্রগতির সময়, বাঁ পায়ের অগ্রগতি সময় প্রথমে গ্যাস্ট্রোকনিমাস নামক কাপ পেশির সংকোচনে গোড়ালি অবস্থিত চাপ পড়ে, ফলে গোড়ালি মাটি থেকে উপরে উঠে আসে। অর্থাৎ ধরুন এখানে আমার সামনের দিকে অগ্রসর হয়, পাটা অগ্রসর হবে, অগ্রসর হওয়ার জন্য প্রথমে এই যে কাপ পেশি মানে কি আমাদের এই জায়গার পেশির কাপ পেশি বলা, কাপ মাসল বলা হয়। তো এখানে গ্যাস্ট্রোকনিমাস বলে একটা পেশি রয়েছে। তো গ্যাস্ট্রোকনিমাস পেশি যখন সংকুচিত হবে, তো পায়ের গোড়ালিটা, প্রথম পায়ের যে গোড়ালি রয়েছে সেই গোড়ালিটা মাটির উপরে উঠে আসবে। পরক্ষণে এক্সটেন্সার ডিজিটোরিয়ান পেশির সংকোচন, পেশির সংকোচনের পর পায়ের সম্মুখ ভাগ উত্তোলিত হয়। এরপরে কি এক্সটেন্সার ডিজিটোরিয়াম, মানে ডিজিটাল বুঝতে পারছো, আঙ্গুলের যে পেশিগুলো থাকে সেই পেশিগুলো সংকোচনের জন্য কি হবে, তোমার পাটা পুরোটাই উপরে উঠে আসবে। ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট দেয়নি এখানে। তার প্রথমে কি হচ্ছে,
যে একটা ধরনের পা স্থির অবস্থায়, এই পাটা ধরনের স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। এরপর গ্যাস্ট্রোকনিমাস পেশির সংকোচনের মাধ্যমে কি হলো, এই পায়ের যে গোড়ালিটা, সেই গোড়ালিটা উপরে উঠে আসলো, অর্থাৎ এই গোড়ালিটা উপরের দিকে উঠলো। এরপরে পুরো পাটা তোমার উপরে উঠে গেল। এবার উপরে উঠলো কার দ্বারা, এটা হলো তোমার কি, এটা হলো গ্যাস্ট্রোকনিমাস। এটা কার দ্বারা হলো, গ্যাস্ট্রোকনিমাস, গ্যাস্ট্রোকনিমাস। কনিমাস পেশির মাধ্যমে। এরপরে পাটা যখন পুরোটাই উঠলো, সেটা করো এক্সটেন্সর ডিজিট, এক্সটেন্সর ডিজিটালিস পেশির মাধ্যমে সংকোচন করে পাটা পুরোটাই উপরে দিয়ে উঠলো। এবার এই পাটা সামনের দিকে যাবে। এবার সামনের দিকে যাওয়ার জন্য কি করতে হবে, দেখো বাইসেপস ফিমোরিস, অর্থাৎ এই যে এই পেশির এখানে রয়েছে বাইসেপস ফিমোরিস সংকোচনে। এরপর বাইসেপস ফিমোরিস সংকোচনের ফলে পায়ের পা উপরের দিকে উত্তোলিত হয়ে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে একটা পা ওঠার 3টে ধাপ। প্রথমে পাটা নর্মাল ছিল, এরপর গোড়ালিটা উঠলো গ্যাস্ট্রোকনিমাস পেশির মাধ্যমে। তারপরে কি হচ্ছে, ওঠার পরে এরপরে সাধারণত কি হচ্ছে, এরপর সাধারণত কি হচ্ছে, এরপর হচ্ছে এক্সটেন্সর ডিজিটালিস পেশির সংকোচনের মাধ্যমে পুরো পাটা পায়ের উপরের দিকে উঠে গেল। এরপর এই যে বাইসেপস ফিমোরিস পেশির সংকোচনের মাধ্যমে পাটা সম্পূর্ণ সামনের দিকে চলে আসলো এবং তারপর গ্র্যাভিটেশনাল টানের জন্য সেটা মাটিতে বসে গেল। পা মাটি থেকে সম্পূর্ণ উত্তোলিত হয়, সামনের দিকে অগ্রসর হলে সমগ্র পেশিগুলো প্রসারিত হয়। যতগুলো তাহলে গ্যাস্ট্রোকনিমাস সংকুচিত হয়েছিল, এক্সটেন্সর ডিজিটালিস সংকুচিত হয়েছিল, বাইসেপস ফিমোরিস সংকুচিত হয়েছিল। এবার সংকোচনের পরে এবার কি পা যখন মাটিতে নেমে আসবে, তখন সবগুলো পেশি কি হচ্ছে, তোমার প্রসারিত হয়। পেশির প্রসারণে মধ্যাকর্ষণজনিত আকর্ষণের ফলে পা মাটিতে পুনরায় নেমে আসে। এর পেশির সংকোচন এবং সমস্ত পেশিগুলোর সংকোচন আর গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ হলো পাটা মাটিতে নেমে আসলে। এবার সামনের দিকে যখন একটা পা এগিয়ে গেল, দেহের ব্যালেন্স মেনটেন করার জন্য একই পদ্ধতিতে পিছনের পাটাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। পদ্ধতিটি পর্যায়ক্রমে একবার বাঁ পা একবার ডান পা চলতে থাকে, ফলে মানুষটি হেঁটে সামনের দিকে অগ্রসর হয়। দৌড়ানোর সময় পদ্ধতিটি দ্রুত গতিতে সম্পন্ন হয়। এরকম গমনের সময় মানুষের হাত দুটিও পর্যায়ক্রমে সামনে এবং পিছনে সঞ্চালন থাকে। যখন বাম পা উঠবে তখন আমাদের বাম পায়ের সঙ্গে ব্যালেন্স মেনটেন করে কি ডান হাত, আবার ডান পা যখন যাবে তখন ব্যালেন্স মেনটেন করবে কি বাম হাত, উল্টো দিকে। বলছে যে সাধারণত বাঁ পা অগ্রসরের সময় ডান হাত এবং ডান পা অগ্রসরের সময় বাম হাত প্রসারিত হয়, ফলে দেহের ভারসাম্য বজায় থাকে। তাহলে হয়ে গেল যে যখন আমাদের পেশি ধরে নাও প্রথমে আমার পাটা উঠবে, তো এই যে গোড়ায় ওঠার জন্য কি হচ্ছে, আমার প্রথমে গ্যাস্ট্রোকনিমাস বলে এই যে কাপ পেশি রয়েছে, সেই কাপ পেশির সংকোচন যখন হলো, গোড়ালিটা মাটির উপর উঠলো। এরপরে এক্সটেন্সর ডিজিটালিস বলে এখানে পেশি রয়েছে, যারা সংকোচন হওয়ার ফলে পাটা পুরোটাই উপরের দিকে উঠে গেল। এরপর সেটা বাইসেপস ফিমোরিস পেশি সংকোচনের মাধ্যমে পাটা সম্পূর্ণরূপে আগের দিকে চলে গেল। যখন পা আগের দিকে চলে গেল, সে দেহের সামনের দিকে ঝুঁকে গেল, ভরকেন্দ্রের পরিবর্তন ঘটলো, যার ফলে সেই ভরকেন্দ্র পরিবর্তন অর্থাৎ শরীরটা পড়ে যাওয়ার সম্মুখীন হতে পারে। সেই সম্মুখীন রক্ষা করার জন্য তার পিছনের পাটা সামনের দিকে এগিয়ে আসলো হলো। এবং এর সঙ্গে আবার ব্যালেন্স মেনটেন করে দুই হাত, বাম পায়ের সঙ্গে ডান হাত আর ডান পায়ের সঙ্গে বাম হাত করলো। এছাড়া আমাদের বডির ব্যালেন্স মেনটেন করে কারা, লঘু মস্তিষ্ক, অর্থাৎ আমাদের যে ব্রেন রয়েছে, সেই ব্রেনের যে পিছনের পার্টটা রয়েছে, যেটাকে সেরিবেলাম বলে, এটা সেরিব্রাম, এটা হচ্ছে সেরিবেলাম, আর এটা সুষুম্না কাণ্ড। আমাদের পন্স মেডুলা বেরিয়ে গেল। এই যে পিছনের অংশটা, এই পিছনের অংশটা আমাদের কি করে, তোমার দেহের ব্যালেন্সকে মেনটেন করে। আর কি রয়েছে, আর অর্ধচন্দ্র, আমাদের যে অন্তঃকন্দ্র রয়েছে, অন্তঃকর্ণ মানে কানের ভিতরের অংশ, সেখানে অর্ধচন্দ্রাকার 3টা নালী রয়েছে, অর্থাৎ এরকম ভাবে 3টা নালী রয়েছে।
এই নালীগুলো কি করে এবং সেটা যুক্ত রাখে এইভাবে তোমার। এই তিনটে অর্ধচন্দ্রিকা নালী রয়েছে। এই তিনটে অর্ধচন্দ্রিকা নালীর মধ্যে কি রয়েছে, অটলিত যন্ত্র দেহের ভারসাম্য রক্ষা করেন। তিনটে অর্ধচন্দ্রাকার নালী এবং অটলিত যন্ত্র দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। পদ্ধতিটি নিম্নলিখিত সম্পন্ন হয়। অন্তঃকর্ণের ভেস্টিবিউল এবং ভেস্টিবিউল, এটা ভেস্টিবিউল এবং অর্ধচন্দ্রাকার নালী, এই যে অর্ধচন্দ্রাকার নালী, অ্যাম্পুলাতে সংবেদনশীল কোষ থাকে। নালীর অ্যাম্পুলাতে কি থাকে, সংবেদনশীল কোষ থাকে। এখানকার এন্ডোলিম্ফে অটলিথ, এন্ডোলিম্ফ বলতে এই নালীগুলোর মধ্যে এক ধরনের কোষ রস থাকে, ফ্লুইড থাকে, যাকে বলা হচ্ছে এন্ডোলিম্ফ। এবং এই এন্ডোলিম্ফটা কি, তাহলে এন্ডোলিম্ফ কি এক ধরনের মানে তোমার ফ্লুইড বা তরল পদার্থ, কি থাকে, অটলিত কোষ ভাসমান রস থাকে। যখন দেহভঙ্গির পরিবর্তিত হয় তখন অটলিতের মাধ্যমে সংবেদনশীল কোষগুলো উদ্দীপ্ত হয়। তো আমরা যখন আমাদের দেহের পশ্চার অর্থাৎ দেহভঙ্গির পরিবর্তন করি, তো এই অটলিত কোষগুলো উদ্দীপ্ত হয়। উদ্দীপনা অডিটরি স্নায়ুর মাধ্যমে লঘু মস্তিষ্কে পৌঁছায়। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কানের অন্তঃকর্ণ থেকে এই লঘু মস্তিষ্কে পৌঁছাচ্ছে। তবে লঘু মস্তিষ্ক থেকে উদ্দীপনা গুরু মস্তিষ্কে পৌঁছালে দেহের ভারসাম্য হয়। এবার লঘু মস্তিষ্ক থেকে আবার গুরু মস্তিষ্ক, সামনের দিকের মস্তিষ্কে যদি পৌঁছায় তখন সেখানে কি হয়, এটা আমাদের অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক বলা হয়। গুরু মস্তিষ্ক, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। মনে হচ্ছে আমাদের যখন শরীরে কোনো পশ্চার অর্থাৎ অঙ্গভঙ্গির পরিবর্তন হয়, তখন আমাদের কানের অর্ধচন্দ্রাকার নালীর মধ্যে অবস্থিত এন্ডোলিম্ফে থাকে অটলিত কোষ। সে অটলিত কোষ সে উদ্দীপনাটা গ্রহণ করে এবং সেটা পাঠিয়ে দেয় কোথায়, লঘু মস্তিষ্কে। লঘু মস্তিষ্ক তখন সেটাকে পাঠিয়ে দেয় কোথায়, গুরু মস্তিষ্কে পাঠালে দেহের ভারসাম্য বজায় থাকে। এছাড়া লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক এবং বার্তা সংগ্রহ করে হাত ও পায়ের চলনের সমন্বয় ঘটায়। তাহলে এখানে আমার কি কি যুক্ত রয়েছে, পায়ের মধ্যে তিনটে পেশি, একটা গ্যাস্ট্রোকনিমাস পেশি, একটা হচ্ছে তোমার এক্সটেন্সর ডিজিটালিস এবং বাইসেপস ফিমোরিস। এটা হওয়ার পর তারপর আমাদের ব্যালেন্স মেনটেন করলে লঘু মস্তিষ্ক কী হবে, আমাদের অন্তঃকর্ণের মধ্যে অর্ধচন্দ্রাকার নালী রয়েছে যার মধ্যে এন্ডোলিম্ফ থাকে। এন্ডোলিম্ফের মধ্যে অটলিত বা সেন্সরি কালেক্টিং কোষ থাকে। সেন্সরি কালেক্টিং কোষগুলো যখন আমাদের শরীরে কোনো অবস্থার পরিবর্তন হয়, তো সেই পরিবর্তনটাকে পারসেপশন বুঝতে পারে এবং সেটাকে লঘু মস্তিষ্ক ট্রান্সফার করে। লঘু মস্তিষ্ক থেকে গুরু মস্তিষ্কে যায়। গুরু মস্তিষ্ক আমাদের পেশির সঞ্চালনগুলোকে নিয়ন্ত্রণ করে আমরা হাঁটি। এবার দেখো মানুষের গমন শুধু পেশি সংকোচনের মাধ্যমে না, মানুষের শরীরে যে অস্থিগুলো রয়েছে, অস্থির মধ্যে যে জয়েন্টগুলো রয়েছে, সেই জয়েন্টগুলোর মাধ্যমেও কিন্তু হয়। মানুষের চলন এবং গমনে সচল সন্ধি মানে যেগুলো মুভমেন্ট করতে পারে, যে অস্থির সন্ধিগুলো মুভমেন্ট করতে পারে। কঙ্কাল সংলগ্ন পেশি অর্থাৎ আমাদের হাড়ের সঙ্গে টেন্ডনের মাধ্যমে যে সমস্ত পেশিগুলো যুক্ত রয়েছে, যেগুলো ঐচ্ছিক পেশি, এটা টেন্ডনের মাধ্যমে পেশি হাড়ের সঙ্গে যুক্ত রয়েছে। এটা বোন, এটা হচ্ছে মাসেল। যেমন আমাদের বাইসেপস ট্রাইসেপস, এগুলো নিজে থেকে আমরা কি করি, মুভ করাতে পারি। ওকে, এগুলো হচ্ছে তোমার কঙ্কাল সংলগ্ন ঐচ্ছিক পেশি। অস্থিপেশিগুলো ঐচ্ছিক পেশি হওয়ার সঙ্গে, তাহলে অস্থিপেশিগুলো কি সঙ্গে ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক মানে যে পেশিকে আমরা নিজের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি। তাছাড়া দুটি অস্থির মেরু শীর্ষ যেমন তরুণাস্থি দ্বারা গঠিত। দেখো এটা একটা অস্থি, এটা একটা অস্থি, এর মধ্যখানে যে ধূসর কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি তার আবৃত, যার মধ্যে ঘর্ষণ নিবারণের, তার মধ্যে এই দুটো অস্থির মধ্যে যদি ঘর্ষণ না হয় তার জন্য কি থাকে, এখানে সাইনোভিয়াল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে। এটা হচ্ছে আমাদের দুটো হাড়ের মধ্যবর্তী অংশ, যেখানে দেখো তরুণাস্থি, এটা হচ্ছে তরুণাস্থি যুক্ত রয়েছে, যাতে ঘর্ষণ না হয়। এবং ঘর্ষণ থেকে আবার নিবারণের জন্য কি রয়েছে, সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে। এবং দুটো হাড় পরস্পরের সঙ্গে লিগামেন্ট দ্বারা যুক্ত রয়েছে। তা দুটো হাড় যখন যুক্ত থাকবে পেশির মাধ্যমে তাকে লিগামেন্ট বলছি, আর যখন একটা পেশি একটা হাড়ের সঙ্গে যুক্ত থাকবে সেটা হচ্ছে টেন্ডন। সচল সন্ধি অর্থাৎ মুভেবল জয়েন্ট, দুটি অস্থির সংযোগস্থলকে অস্থির সন্ধি বলে। অস্থি বুঝতে পারছো, অস্থি, সন্ধি মানে দুটো হাড়ের সংযোগস্থল।
যে সমস্ত অস্থির সন্ধি নড়াচড়া করতে পারে সচল সন্ধি বলে, যেমন বল ও সকেট জয়েন্ট। ধর না এই যে আমাদের বাইসেপস, এখানে যে হিউমেরাস রয়েছে, হিউমেরাসটা কার, এই ক্ল্যাভিকেলের সঙ্গে কি একটা বল সকেট দ্বারা যুক্ত আছে। এই যে এখানে দেখো, বুঝতে পারবো, এই যে এই জায়গাটা বলছি বল এবং সকেট জয়েন্ট, যেখানে আমাদের হাড়ের হিউমেরাস তোমার ক্ল্যাভিকেলের সঙ্গে বা স্ক্যাপুলার সঙ্গে, এটা বলে স্ক্যাপুলা, এই হাড়টাকে বলা হয় স্ক্যাপুলা। স্ক্যাপুলার সঙ্গে তোমার যুক্ত রয়েছে কিসের দ্বারা, স্ক্যাপুলার সঙ্গে যুক্ত রয়েছে বল এবং সকেট জয়েন্ট মধ্যে। বল সকেট জয়েন্টগুলো কেমন হবে, যে একটা হাড়ে তোমার গর্ত থাকবে হবে, আর অন্য হাড়ের বলের মতন গঠন একটা ওর মধ্যে ঢুকে থাকবে, এটাকে বল ও সকেট জয়েন্ট বলা হয়। অস্থিসন্ধি যে পর্দা দ্বারা বেষ্টিত থাকে তাকে সাইনোভিয়াল পর্দা বলা হয়। তাহলে বুঝতে পারলে, অস্থিসন্ধি যে পর্দার বেষ্টিত থাকে তাকে সাইনোভিয়াল পর্দা বলা হয়ে থাকে। অস্থিসন্ধি যে পর্দা দ্বারা যুক্ত থাকে তাকে সাইনোভিয়াল পর্দা বলা হয়। সাইনোভিয়াল পর্দার মধ্যে একটি ক্ষুদ্র গহ্বর থাকে, তাকে সাইনোভিয়াল গহ্বরও বলা হয়ে থাকে। এটাকে সাইনোভিয়াল গহ্বর বলছে, যেটা এক তরল দ্বারা পূর্ণ থাকবে, তাকে সাইনোভিয়াল তরল বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলা হয়ে থাকে। এই সাইনোভিয়াল তরল বলে। এই তরল সংযুক্ত অস্থিটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। অস্থিসন্ধিগুলোর লিগামেন্ট নামক এক প্রকার বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। তাই লিগামেন্ট দ্বারা কি হচ্ছে, এটা দ্বারা আবদ্ধ থাকলো। এবং সেই সঙ্গে অস্থির টেন্ডন বা কন্ডরা, সেই সঙ্গে কি রয়েছে, টেন্ডন বা কন্ডরা অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে। তাহলে সেই সঙ্গে টেন্ডন বা কন্ডরা ওই অস্থি দুটোকে যুক্ত রাখছে, এই যেটাকে টেন্ডন বলা হচ্ছে। এই টেন্ডন পেশিটাকে আবার কি হাড়ের সঙ্গে যুক্ত রাখছে, টেন্ডন। এটা কেবলমাত্র সচল সন্ধিগুলো গমনের সাহায্য। সচল সন্ধিগুলো কি, সচল মানে কি, তারা মুভ করছে। আমরা ধরুন আমার হাতটাকে নড়াতে পারছি, কেন নড়াতে পারছি, সচল সন্ধি আছে বলে নড়াতে পারছি। কিন্তু আমাদের ব্রেনে দেখো, ব্রেনে যে করটি রয়েছে, অর্থাৎ মস্তিষ্কের যে খুলি রয়েছে, খুলির মধ্যে কি রয়েছে, ইমুভেবল জয়েন্ট রয়েছে, অর্থাৎ যেগুলো অচল সন্ধি। মানে আমাদের ক্রেনিয়াম যে রয়েছে, অর্থাৎ মাথার খুলি, তার মধ্যে কি সাঁচার রয়েছে, অর্থাৎ ফাটল রয়েছে। এই ফাটলগুলোর মধ্যে কি রয়েছে, যে সন্ধি থাকবে সেটা অচল সন্ধি বলে আমরা মাথার হাড়গুলোকে নড়াচড়া করতে পারি না। এবং অল্প সচল সন্ধি, যেমন আমাদের ভার্টিব্রা বা পিঠের যে শিরদাঁড়া রয়েছে, সেই শিরদাঁড়ার মধ্যে দুটো হাড়ের মধ্যবর্তী অংশে যে সমস্ত সন্ধিগুলো রয়েছে, সেই সন্ধিগুলো কিন্তু অল্প একটু নড়াতে পারি, বেশি নড়াতে আমরা পারি না। যেমন দেখা এখানে সচল সন্ধির প্রকারভেদ। প্রথমে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। একটি অস্থির গোল প্রান্ত, একটা অস্থির যখন গোল প্রান্ত যখন অপর অস্থির অর্ধগোলাকার প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলছি কি, তখন সেটাকে আমরা বল মানে কবজা সন্ধি বলছি। এ ধরনের অস্থির সন্ধিগুলো কেবল একটা নির্দিষ্ট দিকে প্রায় 180 ডিগ্রি সঞ্চালিত করতে পারবে। অর্থাৎ তুমি ধরো না হাতের সন্ধিটা, একে 180 ডিগ্রি তুমি মুভ করতে পারবে, কিন্তু এটাকে আর পিছনের দিকে মুভ করাতে পারবে না, এই হাতটাকে আর মুভ করাতে পারবে না। কিন্তু এদিকে তুমি পুরো 180 ডিগ্রি পারছো, কিন্তু তলার দিকে আর পারছো না। এটা হচ্ছে তোমার হিঞ্জ জয়েন্ট। হাঁটু এবং কনুয়ের অস্থিসন্ধি হচ্ছে তোমার এই অস্থিসন্ধি উদাহরণ। বল এন্ড সকেট জয়েন্ট। তাহলে বলছে কি, বলছে যে একটি অস্থির গোলাকার প্রান্ত যখন অপর অস্থির সকেটের সঙ্গে যুক্ত থাকে, তখন সেটা, এখানে যেমন আমাদের হাতের এই যে সন্ধিটা রয়েছে, এই সন্ধি দেখো, হাতটাকে আমি 360 ডিগ্রি ঘোরাতে পারবো, কারণ এটা একটা বল সকেটের সঙ্গে যুক্ত রয়েছে বলে বল সকেট সন্ধি বলা হয়ে থাকে। ওকে, যেমন এক্সাম্পল হচ্ছে স্ক্যাপুলা এবং হিউমারাস। এই যে স্ক্যাপুলা এবং হিউমারাসের সংযোগ স্থলটাকে বলা হচ্ছে বল সকেট সন্ধি। আবার উরু সন্ধি, ফিমার এবং শ্রোণী চক্রে, আমাদের কোমর এবং যে সবচেয়ে বড় হাড় ফিমার রয়েছে তার মধ্যে যে সন্ধি, তাকে বলা হচ্ছে তোমার মানে বল সকেট সন্ধি বলা হচ্ছে। আবার দেখো এখানে বলছে কি, হিঞ্জ সন্ধিকে কবজা সন্ধি, এগুলোকে বলে কবজা সন্ধি। তারপর চলে এসো পরপর্যায়ে
কঙ্কাল সংলগ্ন পেশি, অর্থাৎ দেখো এই যে পেশি রেড কালার যে পেশি রয়েছে, সেই পেশিটা হাড়ের সঙ্গে যুক্ত রয়েছে কার দ্বারা? টেন্ডনের মাধ্যমে। এবং এই পেশিটা সংকোচন প্রসারণ হতে পারে, যেটা নিজ ইচ্ছায় করা যায়। ফ্লেকশন মানে হচ্ছে কি পেশির ভাঁজ করা। মানুষ ধরো না, তুমি বাইসেপস এইভাবে বাইসেপস দেখাচ্ছ, তো দুটো এই বাইসেপস পেশিটা কি করলো? দুটো পেশিকে সংকুচিত করে এক জায়গায় আনলো, তখন সেটাকে বলা হচ্ছে ফ্লেকশন। আবার কি করলো? এই যে ট্রাইসেপস রয়েছে, ট্রাইসেপস কি করলো? তোমার হাত থেকে দূরে সরিয়ে দিল, অর্থাৎ দুটো অঙ্গকে, দুটি অস্থি, দুটো হাড়, এটা কি করলো? বাইসেপস করলো দুটো অস্থিকে, এই অস্থিটা আর এই অস্থিটা কি করলো? পাশাপাশি আনলো, তখন হচ্ছে ফ্লেকশন। আর যখন এই অস্থি ট্রাইসেপস কি করলো? তোমার এই অস্থিটা এই হাড় এবং এই হাড়কে পরস্পর দূরে ট্রান্সফার করলো, কারণ এটা সংকুচিত হলো। ওকে, তখন সেটাকে এক্সটেনশন বলা হয়। অ্যাবডাকশন মানে হচ্ছে, এটা আমাদের শরীরের মধ্যরেখা। এই শরীরের মধ্যরেখা থেকে যখন অঙ্গ প্রত্যঙ্গকে দূরে সরাবে, তখন তাকে অ্যাবডাকশন বলা হয়। যেমন ডেলটয়েড পেশি, অর্থাৎ এই সাইডে যে পেশিটা রয়েছে আমাদের, ডেলটয়েড পেশি বলা হয়। অ্যাডাকশন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় দেহ মানে কোনো অঙ্গকে দেহক্ষের নিকটবর্তী, এটা দেহ অক্ষ, লালটা দেহ অক্ষ, তাহলে এর নিকটবর্তী আনবে, তখন সেটা হচ্ছে কি অ্যাডাকশন। যেমন ল্যাটিসিমাস ডার্সি, এটা পিছনে একটা পেশি, তাহলে ল্যাটিসিমাস ডার্সি বলা হয়ে থাকে। আর রোটেশন, যেটা যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয়, যেমন আমার হাতটা আমি ঘুরাতে পারছি, আবর্তিত হচ্ছে, তখন এটাকে রোটেশন বলছি। যেমন পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তিত করতে সহায়তা করে। তাহলে এই টার্মগুলোকে মনে রাখবে। ফ্লেকশন মানে হচ্ছে দুটো অস্থিকে যে পেশি সংকুচিত করবে তাকে ফ্লেকশন পদ্ধতি বলো, বাইসেপস। আর দুটো অস্থিকে পরস্পর কোনো ভাঁজকে পরস্পর দূরে সরাবে তাকে এক্সটেনশন বলা হয় থাকে। অ্যাবডাকশন মানে হচ্ছে কি, যখন আমাদের দেহের অক্ষ রয়েছে, অক্ষ থেকে কোনো জিনিসকে দূরে সরাবে যে পেশি, তাকে বলা হয় অ্যাবডাকশন। আর অ্যাডাকশন হচ্ছে সেটা পাশাপাশি আনবে, অ্যাডাকশন। রোটেশন মানে সেটা ঘুরাবে। তাহলে এই হয়ে গেল আমাদের গমনের থিওরি পার্ট। এবার আমরা গমনে শুরু করব এমসিকিউ পার্ট এবং এসএকিউ পার্ট। এখানে কিছু এমসিকিউ এবং এসএকিউ কোয়েশ্চেন রয়েছে, যেগুলো এখন আমরা তোমাদের সলভ করব। দেখা যাক। তাহলে এখানে নেক্সট পেজে চলে এসে এবার আমরা শুরু করব এমসিকিউ। প্রথমে এসএকিউ দিয়ে শুরু করছি আমরা। এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। এসএকিউ বলছে কোয়াড্রিসেপস পেশি মানুষের গমনের সময় কোন ধরনের কাজ করে? কোয়াড্রিসেপস মানুষের গমনের সময় এক্সটেনশন সাহায্য করে। এক্সটেনশনের অর্থ হচ্ছে কি, যখন এক্সটেনশনের অর্থ হচ্ছে যখন কি করা, যখন তোমার দুটো ভাঁজ পরস্পর থেকে দূরে সরবে। যেমন ট্রাইসেপস কি করলো? আমার দুটো সেপস, অর্থাৎ আমাদের যে হাড় রয়েছে, এই হাড় দুটোকে পরস্পর কাছে আনতে ছিল বাইসেপস, যেটাকে ফ্লেকশন বলছিলাম। এবার ট্রাইসেপস কি করলো? পরস্পর দূরে সরিয়ে দিল, এটাকে এক্সটেনশন বলা হয়। 2 নম্বর কোয়েশ্চেন বলছি কি, দেখো হিউমেরাস অস্থির মস্তক এবং স্ক্যাপুলার সংযোগস্থলে কোন অস্থিসন্ধি যুক্ত থাকে? বল এবং সকেট সন্ধি। বল মানে কি, একটা অর্ধচেতা হাড় রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যুক্ত, এই যে এখানে একটা সকেট যুক্ত রয়েছে, সকেট যুক্ত থাকবে। এটাও কি, এটা হচ্ছে বল অ্যান্ড সকেট, বল ও সকেট। বল সকেট। তাহলে আমাদের হিউমেরাস অস্থির মস্তক এবং স্ক্যাপুলা পরস্পরের সঙ্গে, অস্থির মস্তক এবং স্ক্যাপুলা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে কি, বল অ্যান্ড সকেটের মাধ্যমে। 3 নম্বর, কোন পেশির সংকোচনে পায়ের সম্মুখভাগ উত্তোলিত হয়? প্রথমে হচ্ছে কি এক্সটেন্সর ডিজিটোরিয়াম। প্রথমে কি হচ্ছে, গ্যাস্ট্রোকনিমাস বলে পেশি প্রথমে পায়ের পাতাকে উত্তোলন করলো, আর পায়ের সম্মুখভাগকে উত্তোলন করলো হচ্ছে কি পায়ের পাতা যেটা রয়েছে, পাতাকে উত্তোলন করলো কি গ্যাস্ট্রোকনিমাস আর পেশি সংখ্যা পায়ের সম্মুখ উত্তোলন হলো কার দ্বারা? এটা হচ্ছে কি এক্সটেন্সর ডিজিটালিস।
ডিজিটালিস, ডিজিটালিস। এবার 4 নম্বর পয়েন্ট দেখো, বলছে কি পাখি, পাখির প্রতি ডানে কয়টি রেমিজেস থাকে? ডানা থাকে 23টা, 23টা তোমার পালক থাকে, বড় পালক, তাকে বলা হচ্ছে রেমিজেস। পায়রার প্রধান উড্ডয়ন পেশিগুলি পেক্টোরালিস মেজর, মেজর এবং পেক্টোরালিস মাইনর, পেক্টোরালিস মাইনর। আর এটা হচ্ছে কোরাকোব্রোকেলিস, কোরাকোব্রোকেলিস। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। গমনের সময় কোন পেশি পায়ের গোড়ালি তুলতে সাহায্য করে? পায়ের গোড়ালিটাকে তুলতে সাহায্য করে এই যে গ্যাস্ট্রোকনিমাস, গ্যাস্ট্রো, আপনি গোড়ালি বলো, গ্যাস্ট্রোকনিমাস। তারপর বলছে কি দেখো, রুই মাছের পাখনার বিশেষ বৈশিষ্ট্য কি? রুই মাছের পাখনাগুলো রশ্মিযুক্ত হয় বলে জলের চাপে ছিঁড়ে যায় না। রুই মাছের পাখনাগুলো রশ্মি বিশিষ্ট হয় বলে জলের চাপে ছিঁড়ে যায় না। অর্থাৎ এটা যে পাখনা হয়, তো পাখনার মধ্যে কি থাকছে? এভাবে রশ্মি থাকছে, রশ্মি থাকার জন্য পাখনাগুলো ছিঁড়ে যায় না, শক্ত হয়। মাছের উদস্থদিক অঙ্গ কোনটা? মাছের পেটের ভিতরে কি থাকে? পটকা থাকে। এই পটকা কি করে? মাছকে এর মধ্যে বায়ু প্রবেশ করলে মাছের শরীর হালকা হয়ে যায়, মাছ উপরের দিকে উঠে যায়, আবার তোমার বায়ু বের করে দিলে মাছটা নিচের দিকে নেমে যায়। তারপর হচ্ছে কি দ্বিশ্বসন কোথায় হয়? দ্বিশ্বসন হয় তোমার পায়রায়। দ্বিশ্বসন হচ্ছে পায়রাতে। পায়রা ডাউন স্ট্রোকে সাহায্য করে কোন পেশি? তাহলে পায়রা উপর থেকে নিচের দিকে ডানাটাকে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মেজর। উপর থেকে নিচে থাকছে পেক্টোরালিস মেজর, আর নিচ থেকে উপরে সাহায্য করে পেক্টোরালিস মাইনর। পায়রা আপস্ট্রোকে সাহায্য করে কে? পেক্টোরালিস মাইনর। কিল কোথায় থাকে? কিল থাকে তোমার পায়রাতে পাওয়া যায়, পায়রার পেশিতে, যে তোমার ডানাকে স্টারনামের সঙ্গে যুক্ত রাখে পায়রা, ডানাকে স্টারনামের সঙ্গে যুক্ত রাখে, এর সঙ্গে যুক্ত রাখা, যাতে ছিঁড়ে না যায়। তবে একটা অচল সন্ধির নাম লিখো। একটা অচল সন্ধির নাম হচ্ছে আমাদের মস্তিষ্কের নাম হচ্ছে করটি সন্ধি, করটি সন্ধি। অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে হাড় রয়েছে, সেই হাড়টা কেমন থাকে দেখবে, ধরুন এরকম যে হাড় রয়েছে মস্তিষ্কের, ওগুলো হয় তোমার আমাদের ব্রেনটা এভাবে ভেঙে ভেঙে আছে, এবং এর মধ্যে কি রয়েছে যে এগুলোকে সাচার বলা হয়, সাচার, সুচার। এই ফাঁকগুলোকে সুচার বলা হয়। এই সুচার মধ্যে কি রয়েছে? তোমার যে সন্ধি রয়েছে তাকে আমরা অচল সন্ধি বলি। একটি স্বল্প সচল সন্ধি হলো কশেরুকার সন্ধি, আমাদের ভার্টিব্রা, কশেরুকার সন্ধি, কশেরুকা। শিরদাঁড়ার মধ্যে যে কশেরুকা রয়েছে, সে কশেরুকার মধ্যে যে সন্ধি থাকে তাকে বলা হচ্ছে তোমার সচল সন্ধি, স্বল্প সচল সন্ধি। একটা পেশির সংকোচনশীল প্রোটিনের নাম হচ্ছে অ্যাক্টিন। অ্যাক্টিন হচ্ছে থিন ফিলামেন্ট, পাতলা হয়। আর মায়োসিন যেটা হচ্ছে থিক ফিলামেন্ট, অর্থাৎ পুরু হয়। প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? প্যারামিসিয়াম কিসে করে? সিলিয়ার মাধ্যমে গমন করে। নেক্সট পেজ। দ্বিপদ গমন কোথায় হয়? মানুষের মধ্যে দ্বিপদ গমন হয় দুটো পদ। দ্বিপদ মানে দুটো পদের মাধ্যমে গমন। কনুয়ের সন্ধি কি প্রকার? একটা হচ্ছে সন্ধি, হিঞ্জ জয়েন্ট, যেটা আমরা কবজা সন্ধি বলছি।
হিউমেরাস এবং স্ক্যাপুলার মধ্যবর্তী, হিউমেরাস এবং স্ক্যাপুলা এর মধ্যবর্তী অঞ্চল কি বল সকেট, বল অ্যান্ড সকেট। ফ্লেক্সর পেশির উদাহরণ দাও। তার ফ্লেক্সর মানে হচ্ছে এটা দুটো হাড়কে পাশাপাশি আনে, বাইসেপস। রোটেটর পেশির উদাহরণ দাও। তো রোটেটর পেশি কি হচ্ছে? পাইরিফর্মিস, পাইরিফর্মিস, যেটা আমাদের রোটেশন করতে সাহায্য করছে পেশি। মানুষের মাটি থেকে গোড়ালি তুলতে সাহায্য করে কোন পেশি? এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোকনিমাস। লোহিত পেশির বিশেষ বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে লোহিত পেশি হচ্ছে ঘনপথের মাধ্যমে, লোহিত পেশি হচ্ছে কি মায়োগ্লোবিন যুক্ত হয়। আমাদের লোহিত পেশি মানে যে পেশি লাল, লোহিত পেশি বলতে এখানে লাল পেশিকে বোঝাচ্ছে, মায়োগ্লোবিন যুক্ত হয়। মায়োগ্লোবিন হচ্ছে একটা অক্সিজেনের বাহক। রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন যেমন হয় তেমন মায়োগ্লোবিন শুধু পেশিকোষের মধ্যে থাকে, এটা একটা করে অক্সিজেন ক্যারি করে। নিউম্যাটিক অস্থি কোথায় দেখা যায়? এটা পক্ষীদের মধ্যে পায়রা দেখতে পাওয়া যায়। নিউম্যাটিক মানে হচ্ছে যেখানে যে হাড়ের মধ্যে কি থাকে, তোমার বায়ু প্রবেশ করে থাকে বলে ওটা হাড়টা হালকা হয়ে যায়, উঠতে সাহায্য করে। কোন শ্রেণীদের মাছেদের পটকা অনুপস্থিত থাকে? এটা তরুণাস্থিযুক্ত মাছ, অর্থাৎ তারাকে বলা হয় কন্ড্রিকথিস, তরুণাস্থি মাছ বা কন্ড্রিকথিস। এক্সাম্পল হয়ে গেল শার্ক, হাঙর মাছ বা শঙ্কর মাছ। 26 নম্বর বলছে ঐচ্ছিক পেশি। 26 নম্বর বলছে কি ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি কিসের দ্বারা যুক্ত থাকে? ঐচ্ছিক পেশি কঙ্কাল টেন্ডন বা কন্ডোরা, অর্থাৎ একটা পেশি হাড়ের সঙ্গে একটা পেশি যুক্ত রয়েছে। এটা কার দ্বারা? টেন্ডন বা কন্ডোরার দ্বারা, টেন্ডন বা কন্ডোরা, কন্ডোরা। উরুসন্ধি কি প্রকারের সন্ধি? উরুসন্ধি দেখে বল সকেট। তাহলে আমাদের হাতের যে স্ক্যাপুলার সঙ্গে আমাদের হিউমারাস যুক্ত রয়েছে বা ফিমারের সঙ্গে তোমার ওই কোমর যুক্ত রয়েছে, এগুলো হচ্ছে বল সকেট অ্যান্ড সকেট। কোন পাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে? পুচ্ছ পাখনা। মানবদেহ ক্ষুদ্রতম ও দীর্ঘতম অস্থি, ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এই তিনটা হচ্ছে আমাদের কানের অস্থি। তার মধ্যে স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। স্টেপিসটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, স্মলেস্ট। কানের তিনটে অস্থির নাম হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তিনটা হচ্ছে ছোট অস্থি, কিন্তু এই তিনটার মধ্যে স্টেপিস সবচেয়ে ছোট। দীর্ঘতম অস্থি হচ্ছে কি আমাদের ফিমার, যেটা আমাদের উরুর অস্থি বলছে, থাই অস্থি। কেঁচোর গমনাঙ্গের নাম হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া। মানুষের মেরুদণ্ড আকৃতি কি? এস আকৃতি বিশিষ্ট, মেরুদণ্ডটা এস আকৃতি বিশিষ্ট। তারপরে চলে যাও, এবার চলে আসবো আমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে। এবার আসছে কিছু এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। এই স্তম্ভে শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দের মিল খুঁজে বের করো। তাহলে ফ্লেকশন কি করে? দুটো হাড়কে পাশাপাশি আনে, দুটো অস্থিকে পাশাপাশি আনে, যেটা বাইসেপস এক্সাম্পল হচ্ছে। এক্সটেনশন মানে দুটো অস্থিকে দূরে সরায়, এটা হচ্ছে তোমার কোয়াড্রিসেপস। আর রোটেশন যেটা আমাদের ঘোরাতে সাহায্য করে, পাইরিফর্মিস। তারপর 2 নম্বর পয়েন্ট, যে সন্ধিতে সব থেকে বেশি সঞ্চালন ঘটে সেটা নির্ধারণ করে কবজি সন্ধি, হাঁটু সন্ধি, উরু সন্ধি এবং গোড়ালি সন্ধি। সেটা হচ্ছে তোমার উরু সন্ধি, থায়ের যে সন্ধি। 3 নম্বর হচ্ছে হাত ও পা ভাঁজ করতে, হাত বা পা ভাঁজ করতে যে পেশি কাজ করে, ভাঁজ করা মানে হচ্ছে ফ্লেকশন, আর প্রসারিত করা মানে এক্সটেনশন।
পায়রার দেহ, 4 নম্বর হচ্ছে পায়রার দেহে ডানায় পালক, রেমিটেস এবং পুচ্ছের রেক্টিসের সংখ্যা হলো কি, রেমিটেস 23 জোড়া থাকছে এবং রেক্টিসাস থাকে তোমার হচ্ছে কত, 12 জোড়া। তারপর 5 নম্বর পয়েন্ট বলছে কোন পেশি অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে সরতে সাহায্য করে, দূরে সাহায্য করে কে, দূরে সরতে সাহায্য করে কে, ওটা হচ্ছে কি অ্যাবডাকশন। অ্যাবডাকশন হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় অক্ষ থেকে পেশিকে দূরে সরতে সাহায্য করে, সেটা হচ্ছে অ্যাবডাক্টর। তারপর হচ্ছে কি ল্যাটিসিফারাস ডরসি, পেশির উদাহরণ। 6 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন পেশি কোন অঙ্গ দেহের অক্ষ থেকে দূরে নিয়ে যায়, তো কি করে, ল্যাটিসিফারাস ডার্সি করে, এটা গুটিয়াস ম্যাক্সিমাস, গুটিয়াস ম্যাক্সিমাস পেশিটা আমাদের দেহের অক্ষ থেকে দূরে সরাতে সাহায্য করবে, সেটা হচ্ছে এক্সটেনসর অ্যাবডাকশন। তারপরে হ্যান্ডস আপ নির্দেশটি অপরাধকারী কর্তৃক মান্য হলে কোন প্রকার পেশি সক্রিয় হয়, হ্যান্ডস আপ মানে হাতটা উপরে উঠিয়ে দেওয়া, বলতে গেলে কোন পেশি আমাদের সংগ্রহ হয়, এটা হচ্ছে বাইসেপস পেশি। কারণ হ্যান্ডস আপ যখনই করছি আমি, দুটো হাত পাশাপাশি আসছে, পাশাপাশি আসার মানে হচ্ছে এই বাইসেপস পেশি সংগঠিত হচ্ছে, এটা হচ্ছে বাইসেপস পেশির জন্য হচ্ছে। নিচের কোনটি রোটেটর পেশি, রোটেটর পেশি হচ্ছে কি আমাদের রোটেটর পেশি, রোটেটর পেশির উদাহরণ হচ্ছে তোমার হচ্ছে কি, একটা হচ্ছে পাইরিফর্মিস, এটা ভুল, বানানটা ভুল দিয়েছে, পাইরিফর্মিস, এটা হচ্ছে রোটেটর পেশি উদাহরণ। 9 নম্বর হচ্ছে কি, প্রাণীদের গমনের একটি প্রধান উদ্দেশ্য হলো খাদ্য অন্বেষণ করা, আত্মরক্ষা করা, বংশ বিস্তার করা, বাসস্থান নির্মাণ করা, এই সবগুলো হচ্ছে প্রাণীর উদ্দেশ্য। এবার প্রধান উদ্দেশ্য কি, খাদ্য অন্বেষণ করা, প্রধানটা খাবার খেতে তবে বেঁচে থাকবে, কারণ খাবারকে বেঁচে থাকলে তবে আত্মরক্ষা করবে, তবে বংশ বিস্তার করবে, তবে বাসস্থান নির্মাণ করবে, আর যদি মরে যান খাওয়ার হবে তাহলে কিন্তু কোনো কিছুই কাজ হবে না। তারপর যে 10 নম্বর বলছে অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ, সিলিয়া হচ্ছে প্যারামিশিয়াম, ফ্লাজেল্লা হচ্ছে ইউগ্লিনা। হলো 11 নম্বর কি বলছে, প্যারামিশিয়ামের গমনাঙ্গ হলো কি, প্যারামিশিয়াম হচ্ছে সিলিয়া। যে পেশি মাছের গমনে সাহায্য করে তা হলো ফ্লেক্সর অ্যাকশন মায়োটম, ভি আকৃতির মায়োটম পেশি। মাছের 13 নম্বর বলছে কি, মাছের কোন পাখনা দিক পরিবর্তন সাহায্য করে, অবশ্যই পুচ্ছ পাখনা। 14 নম্বর কি বলছে, নিচের কোনটি মাছের জোড় পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, বক্ষ পাখনা, পুচ্ছ পাখনা। তাহলে এখানে বক্ষ পাখনা হচ্ছে তোমার মাছের ক্ষেত্রে তোমার জোড়া পাখনা, বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা। নেক্সট হচ্ছে 15 নম্বর দেখো বলছে, মাছকে জলে ডুবতে এবং ভাসতে সাহায্য করে পটকা, এবং ডুবতে এবং সাহায্য করে পাখনার মধ্যে আবার তোমার কি একটা হচ্ছে কি পৃষ্ঠ পাখনা এবং বক্ষ, আর পাখনার মধ্যে আবার কি বক্ষ পাখনা, আর একটা হচ্ছে তোমার শ্রোণী পাখনা। এই দুটো কিন্তু মাছকে নিচে উঠতে এবং নামতে সাহায্য করে, তবে এখানকার অ্যান্সার হবে তোমার পটকা। 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দেখো মাছের পাখনা সংখ্যা কটে, 7খানা রয়েছে, দুটো শ্রোণী পাখনা রয়েছে, দুটো পক্ষ পাখনা রয়েছে, উপরের দিকে তোমার একটা কি বলছে উপরের দিকে একটা পাখনা রয়েছে, পৃষ্ঠ পাখনা রয়েছে, তারপর তোমার হচ্ছে কি পায়ু পাখনা রয়েছে, লেজ রয়েছে। তারপর হচ্ছে পায়রার ডানায় বড় পালকের সংখ্যা কত থাকে, 23টি, যেটা রেমিটেস বলা হয়। মানুষের পায়ের কাপ পেশিকে কি বলা হয়, কাপ পেশিকে গ্যাস্ট্রোকনিমাস, কাপ পেশিকে বলা হচ্ছে গ্যাস্ট্রোকনিমাস। 19 নম্বর কি বলে, দেখো মানুষের গমনের সময় কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অর্ধচন্দ্রাকার নালী। 20 নম্বর দেখা বলছে কি, সচল অস্থিসন্ধির সংযোগস্থলে কি রস থাকে, সাইনোভিয়াল তরল থাকে। 21 নম্বর বলছে পেশির অবসাদ দেখা যায় নিম্নলিখিত জমা হওয়ার ফলে, ল্যাকটিক অ্যাসিড জমা। আমাদের যখন পেশি খুব বেশি কাজ করে তো পেশিতে অক্সিজেন সাপ্লাই কমে যায়, অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার জন্য পেশির মধ্যে তখন মানে বায়বীয় শ্বসন না হয় অবায়বীয় শ্বসন হয়, যার ফলে কি হচ্ছে তোমার
ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কিছুক্ষণ রেস্ট নিলে আবার ল্যাকটিক অ্যাসিড ভেঙে যায়, পেশি আবার ক্লান্ত দূর হয়। 22 নম্বর বলছে নিচের কোনটি কবজা সন্ধি? তাহলে হচ্ছে কি একটা হাঁটুর সন্ধি একটা কবজা সন্ধির উদাহরণ। তারপর হচ্ছে কি হাঁটু রয়েছে, কনুই রয়েছে। 23 নম্বর কি বলছে নিচের কোনটি ফ্লেক্সার পেশি? ফ্লেক্সার মানে দুটো অস্থিকে যে পাশাপাশি আনবে, সেটা হচ্ছে কি হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনিমাস উভয়। পাশাপাশি আনার জন্য কি রয়েছে? হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনিমাস উভয়। হ্যামস্ট্রিং ও সি নম্বর অ্যান্সার। জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে গমন বলা হয়। গমন বলে, স্থান পরিবর্তনকে গমন বলা হয়। এরপর চলে আসো নেক্সট 25 নম্বরে দেখো, বলছে হিউমেরাস অস্থি উপস্থিত থাকে। হিউমেরাস থাকে কোথায়? ঊর্ধ্ববাহ, নিম্ন, এটা হচ্ছে ঊর্ধ্ববাহ থাকে আমাদের হাতের এই গোড়াটা, এটা হচ্ছে হিউমেরাস। ইউগ্লিনার গমনাঙ্গর নাম হচ্ছে ফ্লাজেল্লা। সিলিয়ারি গতি দেখতে পাওয়া যায়, সিলিয়ারি মুভমেন্ট প্যারামিশিয়ামে। মায়োটম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীতে? মাছে। মাছেদের জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন পাখনা? স্থিরভাবে জলে ভাসতে সাহায্য করে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। 30 নম্বরে মানুষের কোন পেশি সংকোচিত হলে পা উপরের দিকে উত্তোলিত হয়? এটা হচ্ছে তোমার এক্সটেনসর ডিজিটালিস পেশি। শুধুমাত্র পায়ের গোড়ালি বললে সেন গ্যাস্ট্রোকনিমাস পেশি, কিন্তু পায়ের পাতা বললে সম্পূর্ণ বললে এক্সটেনসর ডিজিটোরিয়াম। 31 বলছে কি গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দিয়ে ভারসাম্য রক্ষা করে? এটা হচ্ছে তোমার লঘু মস্তিষ্ক। 32 নম্বর কি বলছে মানবদের কতগুলো কচ্ছপ দেখা যায়? 31 খানা কচ্ছপ দেখতে পাওয়া যায়। 31টা না, আসলে 31টা। আসলে কি হচ্ছে এখানে যে 30 খানা রয়েছে তোমার কশরকা আর 3টে কক্সিস রয়েছে। কক্সিস, এই 3টে কক্সিস কি ফিউজ হওয়ার ফলে ফিউজ হয়ে গিয়ে একটাতে কনভার্ট হয়ে যাচ্ছে, অনলি ওয়ান বলে 30 + 1 31টা হচ্ছে। মানে আমার কি থাকছে তোমার হচ্ছে সার্ভাইকাল থাকছে আমাদের 7 খানা, সার্ভাইকাল থাকছে 7টা। থোরাসিক থাকছে 12টা। তারপর হচ্ছে ল্যাম্বার থাকছে 5টা। স্যাক্রাল থাকছে 5 খানা। আর কক্সিজিয়াল এরা তৈরি করছে কটা? 29। আর এখানে মনে 2টো থাকছে, টোটাল 31টা পেয়ার, 31 পেয়ার হচ্ছে আমাদের। তো এখানে অ্যান্সার তোমাদের অ্যান্সার মনে হয় 33 আছে। তোমাদের 32 নম্বর যে প্রশ্নটা, সে 32টা অ্যান্সার 33টা দিচ্ছে। টোটাল 30টা, এই 3টে একসাথে ফিউজ হয়নি, বিনা ফিউজ হওয়া দিচ্ছে বলে তোমাদের অ্যান্সার এখানে বলবে 33টা। যেখানে আনফিউজ 30টা রয়েছে এবং 3টে কক্সিস মিলে 33টা করাচ্ছে। তারপর হচ্ছে কবজা সন্ধির উদাহরণ কি? কবজা সন্ধি হিঞ্জ জয়েন্ট যেটা রয়েছে, হাঁটুর সন্ধি রয়েছে, বল সকেট সন্ধি রয়েছে, স্কন্ধ সন্ধি, হিপ সন্ধি, হাঁটুর সন্ধি। বল ও সকেট সন্ধির উদাহরণ হচ্ছে কি আমাদের উরুর সন্ধি হচ্ছে বল সকেট। ডেল্টয়েড পেশি থাকে কি? এক্সটেন্সর পেশি, অ্যাবডাক্টর, ফ্লেক্সর এবং রোটাটর সিস্টেম। তাহলে ডেল্টয়েড পেশি একটা হচ্ছে অ্যাবডাক্টর পেশি, অ্যাবডাকশন। হাতের বাইসেপস পেশি হলো, হাতের বাইসেপস একটা হচ্ছে ফ্লেক্সর পেশি, আর দুটো হাড়কে পাশাপাশি সংকুচিত করে। তারপর 37 নম্বর বলছে এক্সটেন্সর পেশির উদাহরণ হচ্ছে কি আমাদের ট্রাইসেপস। এক্সটেনশন মানে দুটো হাড়কে পরস্পর দূরে সরিয়ে নিয়ে যায়। 38 নম্বর কি বলছে দেখো, দেহের কোন অংশে আবর্তিত হয়ে দেহের কোন অংশ আবর্তিত হয়
যে প্রক্রিয়ার ফলে তাকে বলা হয় রোটেশন। তারপর হচ্ছে 39 নম্বর কি বলছে দেখো, 39, যে পেশি দুটি অস্থি ভাঁজ করতে বা কাজে আনতে সাহায্য করে তাকে ফ্লেক্সর পেশি বলা হয়। তারপর হচ্ছে 40 নম্বর, কোনো এর সন্ধি হলো একটা হিঞ্জ জয়েন্ট। রুই মাছের জোড়া পাখনার সংখ্যা হলো, জোড়া পাখনা দু জোড়া, একটা হচ্ছে বক্ষ আর শ্রোণী পাখনা। মাছের উদস্থ দিকে অঙ্গটি হলো কি পটকা। উদস্থ মানে উদর মানে কি পেটের মধ্যে যে অঙ্গ থাকছে। পটকার অগ্রভাগে অবস্থান করে রেট গ্রন্থি, রেটি মেরাকৌলি, এটা হচ্ছে কি রেড গ্রন্থি থাকে। মাছের যে পাখনাটি দিক পরে সাহায্য করে সেটা হচ্ছে পুচ্ছ পাখনা। নেক্সট হচ্ছে দিক পরিবর্তনে সময় মাছের যে পাখনা শরীরের ভারসাম্য রক্ষা করে। দিক পরিবর্তনের সময় যে পাখনাটি মাছের ক্ষেত্রে ভারসাম্য নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে পৃষ্ঠ পাখনা। গমনের সময় মাছের যে দেহের এস আকৃতি সম্ভব হয় এটা কারণ মায়োটিউব পেশির সংকোচন প্রসারণের দ্বারা। 47 নম্বর বলছে কি পায়রার লেজের পালকগুলিকে বলা হয় রেক্ট্রিসেস, 12টা পালক থাকে। 48 নম্বর বলছে মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে কে? সেরিবেলাম, অন্তঃকর্ণ, সেরিব্রাম, এ এবং বি উভয়, সেরিবেলাম এবং অন্তঃকর্ণ দুটোই। 49 বলে দেহাক্ষ থেকে কোন অঙ্গে দূরে সরে যাওয়াকে বলা হচ্ছে কি অ্যাবডাকশন। তাকে বলা হচ্ছে কি, তাকে অ্যাবডাকশন বলা হয়। কোন অঙ্গের দেহাক্ষের দিকে এগিয়ে আসাকে বলা হয় কি অ্যাডাকশন। অস্থি এবং অস্থি সন্ধিতে উপস্থিত তরলকে বলা হচ্ছে সাইনোভিয়াল তরল। একটি অচল সন্ধির উদাহরণ দেওয়া হচ্ছে একটা করটির অস্থি সন্ধি। 53 হচ্ছে কি 53 নম্বর বলছে একটি স্বল্প সচল সন্ধির উদাহরণ দাও। স্বল্প হচ্ছে আমাদের খসরকার মধ্যবর্তী সন্ধি, আর সলজেল মতবাদ হচ্ছে কে দেশে ঘনপদ গঠন করে। সিলিয়ারের গম গঠন মানুষ না, এটা ঘনপদ গঠন করে সলজেল মতবাদ, সলিউশন এবং জেল। অর্থাৎ এই যে আমাদের অ্যামিবা দেখতে পাচ্ছ, অ্যামিবার কি হচ্ছে একটা পা তৈরি হয়েছে ঘনপদ ধরে নাও। এটা কিভাবে তৈরি হচ্ছে? প্রথমে এই যে বাইরেটাকে বলা হচ্ছে এক্টোপ্লাজম, আর এটা হচ্ছে এন্ডোপ্লাজম মধ্যটা। এবার ধরো না এই এক্টোপ্লাজমটা প্রথমে এর মধ্যে আসলো, হলো এখানে একটু সলিউশন কন্ডিশনে ছিল, ওকে। এরপর এটা গাঢ় হয়ে গেছে, তখন জেলের মতো থকথকে পদার্থ পরিণত হলো, একে সলজেল মতবাদ বলা হয়। তো এই হয়ে গেল আমাদের কমপ্লিট টপিক লোকোমোশন বা গমন নিয়ে। যদি তোমাদের কোনো ডাউট, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যাগেইন।